ফারাজ সরাসরি রুশদির চোখের দিকে তাকালো। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আপাতমস্তক পরখ করে নিল সে। রুশদির পরনে আজ আকাশি রঙের একটি থ্রি পিস, ওড়নাটা একপাশ থেকে অবহেলায় কাঁধে ফেলা, মুখে মেকআপের লেশ মাত্র নেই। অথচ তার বয়সী মেয়েরা বাইরে বেরোলে আটা ময়দা সুজি যা আছে সব মেখে বের হয়। রুশদির অধিপিষ্ঠ চুলগুলো খুলে রেখেছে। দেখতে রুশদিকে খুব শান্ত আর কোমল মনে হলেও তার চাহনিতে এক অদ্ভুত দাপট আর একরোখা জেদ মিশে আছে। মেয়েটা রূপসী, সেটা অস্বীকার করার উপায় নেই। প্রথম দেখায় হয়তো কারো মনে না ধরলেও কারো চোখে ধরা পড়তে সে বাধ্য। ফারাজও কি কোনো এক মুহূর্তের জন্য তার এই রূপে থমকে গিয়েছিল? হয়তো গিয়েছিল, কিন্তু রুশদির উগ্র মেজাজের কারণে তা প্রকাশ করেনি। ফারাজ কয়েক পা এগিয়ে এলো রুশদির দিকে। তাদের মাঝখানের দূরত্ব এখন এক হাত। রুশদির উচ্চতা ফারাজের বুক সমান। সে মাথা উঁচু করে ফারাজের চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। ফারাজ কিঞ্চিত ঝুঁকে নিজের মুখটা রুশদির কানের কাছে নিয়ে গেল। অতি মৃদু স্বরে ফিসফিসিয়ে বলল, কারণ তুমি এই সরফরাজ খানকে পাচ্ছ। তুমি কিন্তু জিতে গেছো বস। ফারাজের এত কাছে আসাটা রুশদির জন্য যথেষ্ট অস্বস্তিকর ছিল, কিন্তু সে তা প্রকাশ করল না। নিজেকে সামলে নিয়ে এক পা পিছিয়ে গেল সে। শান্ত স্বরে উত্তর দিল, আমার কাছে কিন্তু ঠিক তেমনটা মনে হচ্ছে না। ফারাজের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আগে বিয়েটা তো করো, তারপর না হয় রিভিউ দিও। কথা দেখছি বিয়ের পর তোমার মন বদলে যাবে। রুশদি ভ্রুকুচকে পাল্টা প্রশ্ন করল। কেন, বিয়ের পর কি হবে? ফারাজ এবার সোজা হয়ে দাঁড়ালো। তার গভীর দৃষ্টি রুশদির উপর নিবদ্ধ রেখে খুব স্বাভাবিক স্বরে বলল, বিয়ের পর কি হবে? বিয়ের পর বাসর হবে। ফারাজের এমন নির্লজ্জ উত্তরে রুশদি ভেতরে ভেতরে ফুঁসে উঠল। এই লোকটাকে এতদিন সে স্রেফ ম্যানার্সলেস বলেই জানত, কিন্তু এখন দেখছে সে তার চেয়েও কয়েক ডিগ্রি উপরে। একেবারে যাকে বলে নির্লজ্জ। একটা জনবহুল জায়গায় দাঁড়িয়ে কেউ এমন কথা বলতে পারে? রুশদির আগে দাঁত কিরমির করে চিবিয়ে চিবিয়ে বলল। নির্লজ্জ একটা। ফারাজ মৃদু হাসল এবং বেশ ভাব নিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, এ ফারাসের নির্লজ্জতার দামও কিন্তু কোটি টাকা, বুঝলে? রুশদি মুখ বাঁকালো। সেই না চেহারা, তার নাম আবার পেয়ারা, তার নির্লজ্জতার দাম নাকি কোটি টাকা। আজব পাবলিক তো। সে ফারাজের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বিড়বিড়িয়ে বলল, নাই কোনো লাজ, আবার নাম রেখেছে ফরজ। ফারাজ নামটি সে শেষের দিকে বেশ টেনে টেনে নাটকীয় ভঙ্গিমায় উচ্চারণ করল। রুশদি এমন একটা খোঁচামার্কা কথা বলবে আর ফারাজ তা হজম করে নেবে, তা তো হয় না। সেও সমান তালে মুখ বাঁকিয়ে পাল্টা জবাব দিল, কাজের মেয়ে জরিনা, ভাবনে ক্যাটরিনা। রুশদির মেজাজ এবার সপ্তমে চলল। সে আফসোসের সুর টেনে বলল, আপনার ভাগ্যটা আসলে কতটা খারাপ হলে একটা কাজের মেয়েকে বিয়ে করতেন, ভাবলেই আমার মায়া লাগছে। আপনার জন্য আমার আসলে আফসোস হয়, বুঝলেন? সো স্যাড। ফারাজও তড়িৎ উত্তর দিল, একবার ভেবে দেখো, তোমার কপালটা কত ভালো যে কাজের মেয়ে হয়েও মালিককে বিয়ে করার সুযোগ পাচ্ছ। তোমার মতো এমন রাজকপাল কজনেরই বা থাকে বলো? রুশদি আর কোনো তর্কে গেল না, কেবল একরাশ বিরক্ত নিয়ে ফারাজের দিকে তাকিয়ে রইল। মনে মনে সে ফারাজকে ততাধিক গালমন্দ করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে এই শান গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হলো। রুশদি আর এক মুহূর্ত দেরি না করে গটগট করে গিয়ে গাড়িতে উঠে বসলো। আজকের দিনটি রুশদির জীবনের এক নতুন অধ্যায়। আজ সরফরাজ খানের সাথে তার বাগদান। এই দিনটি আসার আগে কত ঝড়ই না বয়ে গিয়েছে তার মনের উপর দিয়ে, কত নাটক, কত অজুহাত আর কত শত কৌশলী চাল সে চেলেছিল এই বিয়েটা ভাঙার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যকেই সে মেনে নিয়েছে, নিজের সুখকে বেছে নিয়েছে। রুশদি বুঝেছে অন্যকে ভালো রাখার মিথ্যা মরীচিকার পিছে ছুটে নিজেকে মানসিক যন্ত্রণার নীল বিষে নীল করার চেয়ে নিজের সুখটুকু আঁকড়ে ধরে বাঁচা হাজার গুণ শ্রেয়। যে ত্যাগের কোনো কদর নেই, যে বিসর্জনের কোনো মূল্য নেই, সেই ত্যাগ করা কেবল বোকামি ছাড়ার কিছুই নয়। জীবনের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে রুশদি আজ নিজের সুখটাকেই বেছে নিতে বাধ্য হয়েছে। আর এই অবাধ্য মন আজ শান্ত। নিজের সুখে তাজমহল সে নিজেই গড়বে।
খান বাড়ির সুবিশাল লন আজ অসংখ্য ফেরি লাইটের মৃদু আলোয় সাজানো হয়েছে। লনের সব কিছু ডেকোরেট করা হয়েছে হোয়াইট থিমের উপর। আমন্ত্রিত সকল অতিথিদের পরনেও সাদা পোশাক দেখা যাচ্ছে। দেশের নামি দামি রাজনীতিবিদ, প্রভাবশালী শিল্পপতি আর মিডিয়া লোক জলে ভরে উঠেছে খান বাড়ির লন। মন্ত্রী শেহজাদ খান স্মিত হাসিতে অতিথিদের সাথে কুশল বিনিময় করছেন। তার ঠিক পাশে দাঁড়িয়ে ফারাজ, বাবার সুযোগ্য উত্তরসূরি হিসেবে অত্যন্ত বিনয়ের সাথে সেও সবার সাথে কথা বলছে। শেহজাদ খান নিজের বড় ছেলেকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। অন্যদিকে রাইমা খান ব্যস্ত অতিথিদের আপ্যায়নে সব কিছুই তদারকি করছেন তিনি। এই জাঁকজমকপূর্ণ ভিড়ের এক কোণে একটি টেবিলে বসে আছেন আনাস হক ও নাহিদা বেগম। চারপাশের এই আড়ম্বর দেখে তারা যেন কিছুটা বিমূঢ়। পরিচিত সব বড় বড় রাজনীতিবিদ আর গণ্যমান্য ব্যক্তিদের চোখের সামনে ঘুরতে দেখে বারবার অবাক হচ্ছেন তারা। আনাস হক ও নাহিদা এক কোণে বসে থাকলেও যেন তারা সেখানে অদৃশ্য। রাইমা খান কিংবা শেহজাদ খান কারও যেন তাদের দিকে তাকানোর প্রয়োজন হচ্ছে না। শেহজাদ খান, সাধারণ জনগণের সাথে মন্ত্রীর যে ব্যবধান তা তিনি নিজের হবু আত্মীয়দের সাথে বজায় রেখেছেন। তাদের অবহেলার আচরণে একবারের জন্য মনে হচ্ছে না যে তারা হবু আত্মীয়। এমনকি ফারাজও, যার সাথে রুশদির জীবনের বন্ধন হতে যাচ্ছে, সেও একবারের জন্য প্রয়োজন বোধ করেনি হবু শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে দুটো সৌজন্যমূলক কথা বলার। এই তীব্র উপেক্ষা আনাস হক ও নাহিদাকে ভেতরে ভেতরে অপমানের বিষে নীল করছিল। তবে এতে তাদের কিছু যায় আসছিল না। সম্মান দিয়ে তারা কি করবে? তাদের যা দরকার সেটা দিলেই হবে। শহরের নামকরা এক বিউটি পার্লারের এসির বাতাসে বসে আছে রুশদি। দেশের সেরা মেকআপ আর্টিস্টদের হাতের ছোঁয়ায় তার রূপ আজ এক অন্য মাত্রা পেয়েছে। সাজ শেষ করে রুশদি যখন আয়নার সামনে দাঁড়ালো, নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই হয়তো মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার পরনে নিরেট কালো রঙের একটি সিল্কের গাউন, গলার কাছে চিকচিক করছে হীরের একটি নেকলেস, কানে পড়েছে ছোট্ট হীরের টপ। সবচেয়ে সুন্দর লাগছে তার কেশসজ্জা। পিঠ অবধি ছড়ানো ঘন কালো চুলগুলোকে নিখুঁতভাবে ফেয়ারি স্টাইল বেনুনি করা হয়েছে। সেই বেনুনির খাজে খাজে গুজে দেওয়া হয়েছে তাজা কিছু সাদা ফুল। মেকআপের প্রলেপটা অত্যন্ত নিখুঁত, ঠিক যেন নো মেকআপ লুকেও এক অপার্থিব সৌন্দর্যের হাতছানি। পার্লারের ওয়েটিং রুমে তখন অধীর অপেক্ষায় বসেছিল শান আর ছোট্ট শের। মেকআপ রুমের ভারী দরজাটা যখন ধীরে ধীরে খুলে গেল, ভেতর থেকে বেরিয়ে এলো রুশদি। তার পরনের সেই নিখোঁজ কালো রাজকীয় গাউনটি সামলাতে দুজন পাশ থেকে সাহায্য করছিল। গাউনটি বেশ ভারী হওয়ায় রুশদি নিজেও দুই হাতে সেটা কিছুটা উঁচিয়ে ধরে ধীরলয়ে এগিয়ে আসছিল। রুশদিকে দেখা মাত্র সোফা ছেড়ে শটান দাঁড়িয়ে পড়ল শান আর শের। শের যেন আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছিল। সে এক ছুটে এসে রুশদির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, ঠিক যেভাবে রূপকথার রাজপুত্ররা রাজকুমারীদের প্রস্তাব দেয়। শেরের পরনেও আজ কালো রঙের ছোট্ট একটা স্যুট কোট, যা তাকে এক খুদে জেন্টলম্যানের রূপ দিয়েছে। তার ছোট্ট হাতে ধরা ছিল একগুচ্ছ টকটকে লাল গোলাপ ফুলের তোড়াটা রুশদির দিকে উঁচিয়ে ধরে আদুরে গলায় সে বলে উঠল, হ্যাঁ মম, তুমি কি আমার পাপার বউ হবে? শেরের এই অভাবনীয় আর মিষ্টি প্রপোজালে রুশদি নিজেকে সামলাতে পারল না। তার ঠোঁটের কোণে ফুটে উঠল মুক্তঝরা এক চিলতে হাসি। সেই হাসির স্নিগ্ধতা দেখে ছোট্ট শেরের মুখেও জয়ের হাসি ফুটে উঠল। রুশদি আলতো করে শেরের হাত থেকে গোলাপের তোড়াটি নিল এবং স্নিগ্ধ ঘ্রাণ নিয়ে একটি মৃদু চুমু খেলো ফুলে। তারপর হাঁটু গেড়ে বসে থাকা সেই খুদে রাজপুত্রের চোখের দিকে তাকিয়ে সম্মতি জানিয়ে বলল, শিওর। সম্মতি পাওয়া মাত্রই শের আনন্দে আত্মহারা হয়ে রুশদিকে জড়িয়ে ধরল। ভারী গাউনের কারণে রুশদি পুরোপুরি নিচু হতে পারল না ঠিকই, তবে সে তার হাঁটু অবধি শেরের মাথায় হাত বুলিয়ে দিল। রুশদির আগে থেকেই বাচ্চা বেশ পছন্দ, বিশেষ করে যারা একটু চঞ্চল আর বয়স অনুযায়ী যে বাচ্চাগুলো একটু বুদ্ধিমান হয়। সে ঠিক তেমনই এক বাচ্চা, 4.5 বছরের। অন্য সব শিশুরা যেখানে
যেখানে এখনো কথা জড়িয়ে ফেলে সেখানে শেরের প্রতিটি শব্দও যেন স্পষ্ট, তেমনি তার ভাবনাগুলো প্রখর। বয়সের তুলনায় তার এই পরিপক্কতা আর প্রখর আইকিউ লেভেল তাকে বাকি সবার চেয়ে আলাদা করে তুলেছে। এই অল্প সময়ের মধ্যে রুশদির হৃদয়ে এক বিশাল জায়গা করে নিয়েছে এই ক্ষুদে জাদুকর। শান্ত মেজাজের শান এতক্ষণ এক দৃষ্টে রুশদির দিকে তাকিয়েছিল। তার চোখে মুখে বিস্ময় আর মুগ্ধতা এমনভাবে খেলা করছিল যে সে যেন চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছে। শানের এই দৃষ্টি দেখে রুশদি কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। নিজেকে একবার দেখে নিয়ে সে কিছুটা দ্বিধা মেশানো গলায় বলল, আমাকে কি খুব বেশি খারাপ লাগছে? রুশদির কথায় শানের ঘোর কাটল। সে একগাল হেসে বলে উঠল, খারাপ লাগছে মানে? কিছু বলছো ভাবি? তোমাকে দেখে যদি ভাইয়া ফিট না গিয়েছে তাহলে আমাকে বলো, তোমাকে অমায়িক সুন্দর লাগছে। অনুষ্ঠানে কেউ আজকে তোমার দিক থেকে চোখই ফেরাতে পারবে না। ভাই কিন্তু জিতছে ভাবি। শানের কথা বলার ভঙ্গি আর ভাইয়া ফিট খাবে এমন রসিকতায় রুশদি আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে সশব্দে হেসে উঠল। শান ফারাজের 5 বছরের ছোট, রুশদি বেশ কয়েক বছরের বড়, তবুও সে রুশদিকে ভাবি বলে ডাকে। রুশদি যদিও সে চাইলে তার নাম ধরে ডাকতে পারে, তাও শান ভাবি বলে ডাকে। শানের গাড়িটা যখন খানবাড়ির বিশাল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলো, রুশদির বুকের ভেতরটা অজানা এক সংখ্যায় দুরু দুরু করছিল। এই প্রথম সে খানবাড়িতে পা রাখল। চারপাশের সব কিছুই তার কাছে একদম অচেনা, অজানা। শান গাড়িটা প্রথম ফটক দিয়ে না নিয়ে পেছনের গেট দিয়ে প্রবেশ করালো, যাতে আমন্ত্রিত অতিথিদের ভিড় এড়িয়ে সরাসরি ভেতরে যাওয়া যায়। সেখানে নির্জনে আগে থেকে অপেক্ষা করছিলেন রাইমা খান। গাড়িটা থামতেই রাইমা খান ক্ষিপ্র পায়ে এগিয়ে এসে নিজেই গাড়ির দরজা খুলে দিলেন। রুশদি গাড়ি থেকে নামার সময় অত্যন্ত বিনয়ের সাথে তাকে সালাম দিল। রাইমা খান সস্নেহে রুশদির হাত ধরে তাকে গাড়ি থেকে নামতে সাহায্য করলো। রুশদি পা মাটিতে রাখা মাত্রই রাইমা খান যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তিনি পলকহীন চোখে রুশদির দিকে তাকিয়ে রইলেন। তার সেই নিবিড় দৃষ্টি রুশদিকে কিছুটা সংকুচিত করে তুলল। অস্বস্তি কাটাতে রুশদি যখন কিছু একটা বলতে চাইল, ঠিক তখনই রাইমা খান মুগ্ধ গলায় বলে উঠলেন, মাশাল্লাহ, আমি জানতাম আমার পুত্রবধূ সুন্দরী, কিন্তু এখন তো দেখছি তুমি 7 আসমানের হুর মা। মাশাল্লাহ, কারো নজর না লাগে। রাইমা খানের এই প্রশংসা রুশদির ভেতরের ভয়টাকে কিছুটা হলো প্রশমিত করল। রাইমা খান তার কাঁধে হাত রেখে বললেন, চলো মা, ভেতরে চলো। ভারী গাউন আর লম্বা ট্রেল হওয়ার কারণে রুশদির হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। প্রতিটি পদক্ষেপে তাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হচ্ছিল। রাইমা খান সেটা বুঝতে পেরে আগলে ধরে। রুশদি বিস্ময়ে বিমূঢ় হয়ে সেই দৃশ্য দেখছিল। লোকমুখে সে শুনেছিল মন্ত্রী শেহজাদ খানের স্ত্রী নাকি ভীষণ অহংকারী মানুষ, অথচ সেই মানুষটি একজন সাধারণ মেয়ে ড্রেস টেনে ধরে পথ চলতে সাহায্য করছেন। এমন কাজ করতে গিয়ে অনেক উচ্চ বিত্তরাই আত্মসম্মানে বাঁধে, কিন্তু রাইমা খানের মাঝে সেই লেশমাত্র নেই। প্রথম সাক্ষাতেই রুশদির মনে রাইমা খানের জন্য একটি সফট কর্নার বা কোমল জায়গা তৈরি হয়েছিল, আর আজকের এই অতি সাধারণ একটি আচরণ সেই জায়গাটুকুকে আরও গভীর করল। আসলে যারা প্রতিনিয়ত অবহেলার শিকার হয়, তারা সামান্য একটু ভালোবাসা বা গুরুত্ব পেলেই তা আগলে রাখতে চায়। এখন রুশদি রাইমা খানের বিশাল রাজকীয় বেডের ওপর বসে আছে। ঘরটা সব বিলাসবহুল আসবাবপত্র দিয়ে সাজানো। রাইমা খান জরুরি কাজে একটু বাইরে গিয়েছেন। এমন সময় কক্ষের ভেতরে প্রবেশ করলেন শেহজাদ খান। তাকে দেখা মাত্রই রুশদি দাঁড়িয়ে পড়ল। এর আগে কখনো সরাসরি দেখা না হলেও পাঞ্জাবি পরিহিত এই গম্ভীর আর ব্যক্তিত্ববান মানুষটিকে চিনতে রুশদির এক মুহূর্ত দেরি হলো না। তিনিই মন্ত্রী শেহজাদ খান। রুশদি মাথা নিচু করে তাকে বিনয়ের সাথে সালাম দিল। শেহজাদ খান স্মিত হেসে সালামের উত্তর নিলেন, বললেন, আমাদের তো এই প্রথম দেখা হলো মা। তুমি সালাম দিলে, এখন তো তোমাকে সালামই দিতে হয়। এই বলেই তিনি রাইমা খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রাইমা, তোর কাছে ক্যাশ আছে না? রাইমা খান মৃদু হেসে উত্তর দিল, জি আছে।
তিনি আলমারির লকার খোলার জন্য পা বাড়ালেন। রুশদি বুঝে ফেলল এর কারণ। সে কিছুটা সংকুচিত হয়ে শেহজাদ খানকে উদ্দেশ্য করে বলল, সালামি কেন দিচ্ছেন আঙ্কেল? আপনি আমাকে মা বলে ডেকে আপন করে নিয়েছেন, এটাই আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় সালামি। আঙ্কেল আঙ্কেল বলে তো আমাকে পর করে দিচ্ছ মা। শেহজাদ খান খানিকটা রসিকতার সুরে বললেন। রুশদি তাৎক্ষণিক নিজের ভুল বুঝতে পারল। লজ্জা আর কুণ্ঠায় সে জিভ কেটে বলে উঠল, ছি ছি ছি, আপনাকে পর করে রাখবো কেন? ভুল করে আঙ্কেল বলে ফেলেছি। শেহজাদ খান এবার বেশ গম্ভীর হওয়ার ভান করে বললেন, ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু নেক্সট টাইম এই ভুল করলে আমি কিন্তু খুব মাইন্ড করব, বুঝতে পেরেছো? রুশদি মাথা নিচু করে বলল। জি, বুঝতে পেরেছি। রাইমা খান রুশদিকে আগলে ধরে বাড়ির লনে সাজানো সেই ঝকঝকে অনুষ্ঠান স্থলে নিয়ে এলেন। উপস্থিত শত শত মানুষের গুঞ্জন ছাপিয়ে তখন মাইক্রোফোনে তাদের বাগদানের ঘোষণা দেওয়া হচ্ছে। রাইমা খান তাকে নিয়ে সোজা চলে আসলেন স্টেজে। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিলেন শেহজাদ খান এবং তার পাশেই দাঁড়িয়ে ফারাজ। ফারাজের পরনে একটি কালো স্যুট কোট, যা তার ব্যক্তিত্বকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রুশদি একবার আর চোখে ফারাজের দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই এক অজানা সংকোচে চোখ সরিয়ে নিল। তার বুকের ভেতরটা তখন তীব্র এক স্পন্দনে কাঁপছে। তারা এখন একদম মুখোমুখি। দুজনের হাতেই দুটো সোনার আংটি, যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত। রুশদি স্থির চোখে অপলক তাকিয়ে রইল ফারাজের মুখের দিকে। সে হয়তো কিছু খুঁজছে। তা কি কোনো লুকানো ভালোবাসা, নাকি আগামী দিনের কোনো নিশ্চিত ভরসা? এক অদ্ভুত আশায় রুশদির মন তখন তোলপাড়। রুশদির মৌনতা আর দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা দেখে ফারাজ নিচু গলায় বলে উঠল, আংটি পরানোর ইচ্ছে আছে নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? ফারাজের আকস্মিক কথায় রুশদির ধ্যান ভাঙল। সে চমকে উঠে ফারাজের প্রসারিত হাতের দিকে তাকালো। আর কোনো দ্বিধা নয়, আর কোনো পিছু টান নয়। রুশদি ফারাজের রিং ফিঙ্গারে আংটিটি পরিয়ে দিল। এবার ফারাজের পালা। ফারাজ যখন রুশদির হাতটি নিজের হাতের উপর রাখল, সেই স্পর্শে রুশদির সারা শরীরে এক স্রোত বয়ে গেল। ফারাজ রুশদির আঙ্গুলে আংটিটি পরাতে পরাতে, নাও, তোমাকে দলিল করে নিলাম, এবার সময় করে বিয়েটা সেরে ফেলবো। ফারাজের এই অভাবনীয় আর কিছুটা অধিকার বোধ সম্পন্ন কথাটি শুনে রুশদি স্তব্ধ হয়ে গেল। তার হৃদয়ের সবটুকু ভয় আর সংশয় যেন এই এক মুহূর্তের কথায় কর্পূরের মতো উড়ে গেল। চারপাশ থেকে তখন করতালির শব্দ ভেসে আসছে। ক্যামেরার ফ্ল্যাশ বাল্বগুলো জ্বলে উঠছে বারবার। কিন্তু রুশদির কাছে সেই মুহূর্তের পৃথিবীটা কেবল ফারাজের ওই ছোট্ট একটি কথার মধ্যেই থমকে দাঁড়িয়ে রইল। পাপা ঘুম আসছে না। শের ফারাজের প্রশস্ত বুকের উপর কচ্ছপ ছানার মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে। অনেকটা সময় চেষ্টা করার পরও ব্যর্থ হয় সে ঘুমাতে। ঘুম কিছুতেই তার দু চোখে দেখা দিচ্ছে না, একটু উকেও দিচ্ছে না। ঘুমটা কোথায় পালালো কে জানে। অনেক চেষ্টা করে যখন ঘুমোতে পারল না সে, একসময় ঘুমের উপরই বিরক্ত হয়ে কথাটা বলে উঠল সে। ফারাজ তখন প্রায় ঘুমের দেশে তলিয়ে গিয়েছিল। সারাদিনের ব্যস্ততার পর বিছানায় গা এলিয়ে দিতেই গা ছেড়ে দিয়েছে। সের কণ্ঠ কর্ণ কুহরে পৌঁছাতেই ঘুমটা হালকা হয়ে গেল তার। তবে চোখ খুলল না। চোখ দুটো বন্ধ রেখে ঘুমের ঘোরে বলল, কেন? ওভার এক্সাইটেড তাই? শের তার বাবার বুকে মুখ গুজে দিয়ে অসহায় গলায় বলল। আই ডোন্ট নো পাপা। ফারাজ একটু একটু নড়ে চড়ে শুয়ে বলল। তা এখন সমাধান? শের এবার মাথা তুলে বাবার দিকে তাকিয়ে একরাশ প্রত্যাশা নিয়ে বলল, তুমি ঘুম কিনে নিয়ে এসো। ছেলের কথায় তাজ্জব বনে গেল ফারাজ। ঘুম কেনার জিনিস নাকি? সে কোথা থেকে কিনে নিয়ে আসবে? ফারাজ বিস্ময় চেপে রেখে হেসে বলল। ঘুম কেনা যায় না পাপা। শের মুখ ফুলিয়ে বাবার দিকে তাকালো। তার পাপা তো দেখছি আজকাল বেশ মিথ্যা কথা বলতে শুরু করেছে। কিছুদিন আগেও না বলল টাকা থাকলে সব করা যায়। শের এই ভেবে বলল, তুমি তো বলো টাকা থাকলে সব করা যায়, তাহলে এখন ঘুম কিনে নিয়ে এসো। ফারাজ খানিকটা ভাবাচাকা খেয়ে শেরের দিকে তাকালো। ছেলেটা আজকাল বড্ড বেশি লজিক দেখাচ্ছে। তার সামনে কিছু বলাই যায় না। কথাটা মনে রেখে সময় মতো ব্যবহার করে।
না না, ফারাজকে এখন থেকে সাবধান হয়ে চলতে হবে, না হলে তার এই পুচকে কোথায় কোথায় যে তাকে ফাঁসিয়ে দিবে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। ফারাজ শেরকে বোঝানোর চেষ্টা করে বলল, আরে বাবা, টাকা থাকলে সব কেনা যায়, মানে দামি গাড়ি কেনা যায়, আইফোন কেনা যায়, তোমার প্রিয় চকলেটটাও কেনা যায়, কিন্তু ঘুম তো কোনো দোকানের সেলফে সাজানো থাকে না, আর কেনাও যায় না। শের বাবার বন্ধ করে রাখা চোখের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কেন, তুমি তো সেদিন বললে যারা অনেক বড় লোক তারা নাকি শান্তির ঘুম কিনে। তাহলে শান্তি আন্টির দোকান থেকে আমার জন্য 1 কেজি ঘুম কিনে নিয়ে আসো। ফারাজ চোখ খুলে তার এই পুংটা ছেলের দিকে তাকালো। ফারাজ নিজেও হয়তো এত পুংটা ছিল না যতটা পুংটা তার ছেলে হয়েছে। সে কপালে হাত দিয়ে বলে, শান্তি কোনো আন্টির নাম না রে বাপ, ওটা মনের অবস্থা, আর ঘুম কেজি দরে বিক্রি হয় না, তুমি ঘুমালে এমনিই ঘুম আসবে। শের আপত্তি তুলে বলল, মোটেও না, আমি চোখ বন্ধ করে বসে থাকি কিন্তু ঘুম আসে না। আমার মনে হয় আমার ঘুমগুলো অন্য কেউ টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। তুমি নিশ্চয়ই কিডন্যাপি করে আমার জন্য ঘুম কেননি। ফারাজ হাল ছেড়ে দিল। এই ছেলেকে তার দ্বারা বোঝানো সম্ভব নয়। সে ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, কালকে আমি বড় কোনো সুপার শপে গিয়ে তোমার জন্য সবচেয়ে দামি 1 প্যাকেট ঘুম কিনে আনবো, খুশি? এখন অন্তত চোখটা বন্ধ করো। বলে ফারাজ আবার ঘুমাতে নিলে শের আবার আপত্তি করে বলে, প্যাকেট করা ঘুম আমার চাই না, পচা হবে। তুমি বরং অনলাইন থেকে অর্ডার দাও। ডেলিভারি ম্যান যখন আসবে আমি নিজে চেক করে নিব যে ওইটা আসল ঘুম নাকি শুধু হাই তোলা। ফারাজ চোখ খুলে ছেলের দিকে তাকিয়ে রইল। তার ছেলেটা পাগল টাগল হয়ে গেল না তো? এসব কি বলছে সে? মনে মনে আওড়ায়, এই ছেলের পাল্লায় পড়লে আমার নিজের ঘুমটাই আজ চিরতরে উধাও হয়ে যাবে। ফারাজের ক্লান্ত শরীরে এখন একটু ঘুমের প্রয়োজন, তাই সে ছেলের কথায় রাজি হয়ে বলল, ঠিক আছে বাবা, আমি এখনই অ্যাপে ঢুকে অর্ডার কনফার্ম করে দিচ্ছি। আজকের মতো তুমি একটু ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। বলে ফারাজ চোখ বন্ধ করে ফেলল। শের আর কথা বাড়ালো না। এর মধ্যে ঘুম চলে আসে ফারাজের। যখন ফারাজ ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে ঠিক তখনই আবার শের তাকে বলে ওঠে, পাপা, ইন্টারনেট সার্চ দাও তো, 1 কেজি ঘুমের দাম কত? গুগলে নিশ্চয়ই পাওয়া যাবে। আবার শুরু হয়ে গেল সেই একই রেডিও। এর থেকে এখন পিছু ছাড়ানো সম্ভব নয়। ফারাজ বালিশের পাশে হাত রেখে ফোনটা খুঁজল। ফোন হাতে নিয়ে অভিনয় করে বলল, এই তো সার্চ দিলাম, গুগল বলছে অনেক দামি জিনিস। পাপা, শিফু চাচুটা সারাদিন ঘুমায়। শিফুর নিশ্চয় অনেক টাকা, কারণ ও প্রতিদিন এত দামি ঘুম নষ্ট করে। ও কি ঘুমের ডিলার? হতে পারে, কাল সিফুকে জিজ্ঞেস করব ও পাইকারি দরে ঘুম বিক্রি করবে কিনা। এখন তুমি ঘুমাও তো। আরেকটা কথা, যদি ঘুম কিনতে না পারো তাহলে অন্তত একটা ঘুমের রিমোট কিনে দাও। আমি বাটন টিপব আর অমনি টুস করে ঘুমিয়ে পড়ব, ডিরেক্ট ঘুম। আর যদি বেশি টাকা থাকে তাহলে আমার জন্য একটা রোবট কিনে এনো, যে আমার হয়ে ঘুমিয়ে দিবে আর আমি সারা রাত কার্টুন দেখব। আইডিয়াটা জোস না? ফারাজ কপাল চাপড়াতে থাকে ছেলের এমন ভয়ঙ্কর আইডিয়া শুনে। সে কাঁদো কাঁদো মুখ করে বলে, বাপ জান রে, তোমার এই আইডিয়াগুলো শোনার চেয়ে ঘুম কিনে নিয়ে আসা অনেক বেটার অপশন। কাল আমি সারাদিন তোমার ঘুমের ফ্যাক্টরি খুঁজে 1 বস্তা ঘুম কিনে এনে দেবো, কিন্তু প্লিজ দয়া করে আমাকে এখন একটু ঘুমাতে দাও, প্লিজ পাপা। ফারাজের কথায় সে খুশি হয়ে বলল, ডিল। তবে মনে রেখো, ফ্যাক্টরি থেকে একদম ফ্রেশ ঘুম নিয়ে আসবে। বাসি ঘুম হলে কিন্তু আমি ফেরত দিব। ফারাজ মনে মনে পণ করল, শের আর যাই বলুক না কেন সে কোনো উত্তর দিবে না। ছেলে নিজে পাগল হবে তো হবে, তাকে সঙ্গে নিয়ে পাগল হবে। শেরের সে মারাত্মক লেভেলের কথাগুলো শুনে মারাত্মক লেভেলের উত্তর দিতে গেলে ফারাজ থাকবে না। তাকে অতি দ্রুতই পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি হতে হবে। খান বাড়ি থেকে যখন রুশদিদের বাড়ি ফিরল, ঘড়ির কাঁটা তখন রাত 2টোর ঘর ছুঁই ছুঁই। সারাদিনের ধকল আর অনুষ্ঠানের কোলাহলে মাথাটা টিপ টিপ করছিল।
ঘরে ফিরেই রুশদি পোশাক বদলে একটা দীর্ঘ শাওয়ার নিল। ঠান্ডা পানির ধারায় শরীরের ক্লান্তি কিছুটা ধুয়ে গেলেও সে বুঝতে পারছে অবাধ্য মাইগ্রেনটা আবার প্রচণ্ড ব্যথা নিয়ে হাজির হচ্ছে। ধীরে ধীরে ব্যথা উঠছে। ঘরের বাতি নিভিয়ে দিয়ে রুশদি অন্ধকারে নিজের বিছানায় গিয়ে বসলো। বিছানা ঘেঁষেই বড় জানালাটা, জানালার গ্লাস দুটো খুলে দিতেই রাতের এক ঝাপটা হিমেল হাওয়া তার সত্তা ছুঁয়ে গেল। কিছু মুহূর্ত সে চোখ বুজে সেই প্রশান্তিটুকু অনুভব করলো। এরপর চোখ মেলতেই দেখলো দূরে রাস্তার সোডিয়াম বাতির হলদেটে আলোর নিচে একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গোসল সেরে রুশদি চুলগুলো মোছেনি। ভেজা চুলের শীতলতা আর মাথার যন্ত্রণায় কিছুটা আরাম দিচ্ছে। মাইগ্রেনের সেই চিনচিনে ব্যথা থেকে বাঁচতে এই কাজ করেছে। জল বিন্দুগুলো চুয়ে পড়ে তার পিঠ ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। জানালার গ্রিলে মাথা ঠেকে রুশদি উদাস হয়ে বসে রইল। তার স্থির দৃষ্টি নিবদ্ধ দূরের ওই সোডিয়াম আলোর দিকে। ঢাকা নগরীর এই জনমানবহীন রাস্তার দিকে তাকিয়ে সে আনমনেই বলে উঠল, জানালার ঘাস ছুঁয়ে রুশদি বসে আছে একা। সোডিয়ামের আলোয় রাত আজ বড় বেশি ফ্যাকাশে আর আঁকা। রাস্তার ওই নিয়ন বাতিগুলো যেন এক কোটি নির্ঘুম চোখ। শহরের বুকে জমে আছে কত শত না বলা রোগ। হলুদ আলোয় ভিজে যাচ্ছে রাজপথের নির্জন শরীর। অন্ধকারের শাসন করে জেগে আছে অদ্ভুত এক নীল। কাছের ওপারে ওই আলোর মায়া ফেলে রাখা স্মৃতির মতো দীর্ঘতর হয় মানুষের ছায়া। সোডিয়ামের এই আলোয় শহরটা যেন এক মলাটবদ্ধ গল্প, যার প্রতিটি পাতায় রহস্য বেশি আর উত্তর খুব অল্প। নিস্তব্ধ রাতের এই হলদেটে জাদুতে বিভোর রুশদির মন। অপলক চেয়ে থেকে কাটছে তার এক অদ্ভুত নিশি যাপন। টুং শব্দের ফোনের নোটিফিকেশনের শব্দ পেয়ে রুশদি পাশে ফিরে তাকালো। তার ফোনের স্ক্রিনে একটি মেসেজ উঠে রয়েছে। ফোন তুলছিস না কেন? মেসেজ সিন করে রেখে দিস, সমস্যা কি? আমি 20 তারিখ দেশে আসছি। ওভাবেই মেসেজটি পড়ে নিল রুশদি। পড়ার পর তার মনে হলো না যে এর কোনো উত্তর দেওয়া প্রয়োজন। এমনকি মেসেজটা সিন করার তাগিদও সে অনুভব করলো না। একরাশ বিরক্তি আর উদাসীনতায় সে ফোনটা হাতে নিয়ে সাইলেন্ট করে দিল। তারপর ডিসপ্লে নিচের দিকে দিয়ে ফোনটা বিছানার এক কোণে উল্টে রাখলো। সে জানে মেসেজ সিন না করলে ওপাশ থেকে একটু পরেই ফোনের বন্যা বয়ে যাবে। সেই অযাচিত শব্দের ঝনঝনানি আর কৈফিয়ত দেওয়ার যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে ফোনটাকে দূরে সরিয়ে রাখলো সে। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সে। অস্থিরতায় এপাশ ওপাশ করতে করতে যখন ভোরের আজান কানে এলো, ঠিক তখনই রাজ্যের ঘুম এসে ভর করলো তার চোখে। দেরিতে ঘুমানোর ফলে যখন তার ঘুম ভাঙলো ঘড়িতে, তখন বেলা 12টা। চোখ মুখ কসলাতে কসলাতে উঠে বসলো সে। পাশে আধশোয়া হয়ে ফোনে মগ্ন ছিল ফারাজ। সে একটা দীর্ঘ হাই তুলে শরীরের জড়তা কাটালো। তারপর আড়মোড়া ভেঙে বিছানা থেকে নামলো। ছেলের ঘুম ভাঙতে দেখে ফারাজ নরম সুরে জিজ্ঞেস করলো, ঘুম কেমন হলো? টু মাছ খারাপ। ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে। ঘুমের রেশ কাটেনি বলে কিছুটা টলমলে পায়ে সে ভেতরে ঢুকলো। ব্রাশ হাতে নিয়ে সে নিজেই দাঁত মাজতে শুরু করলো। ওয়াশরুমের দরজা খোলাই ছিল। বাইরে থেকে ফারাজ অবাক হয়ে দেখলো সে আজ একাই ব্রাশ করছে। প্রতিদিন তো ফারাজকে নিজ হাতে ব্রাশ করিয়ে দিতে হয়। বিস্ময় কাটিয়ে ফারাজ দরজায় উকি দিয়ে বলল, আমাকে লাগবে? নো নিড। একা পারবে তো? সে গম্ভীর মুখে উত্তর দিল, আমি বড় হয়ে গেছি পাপা। নিজের কাজ আমি নিজেই করতে পারি। এখন আর কারো প্রয়োজন হয় না। ফারাজ ফোনটা নামিয়ে ছেলের দিকে বড় বড় চোখে তাকালো। এক রাতের ব্যবধানে এত পরিবর্তন! গতকালও যে ছেলে বায়না করে তার হাতে ব্রাশ করেছে, আজ সেমন বয়স্কদের মতো কথা বলছে কেন? ফারাজ বিস্ময় লুকিয়ে মুচকি হেসে বলল, ওকে মিস্টার শের খান। সে নিজের হাতেই হাত মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিল। এরপর বাইরে এসে ফারাজকে বলল, পাপা আমার ড্রেস বের করে দাও তো। কেন? কোথায় যাবে তুমি? শের এবার রাজ্যের বিরক্তি নিয়ে বলল, উফ পাপা, প্রশ্ন করো না তো। আমার প্যান্ট আর ব্যাকি টি শার্ট বের করে দাও কুইক।
ছেলের মেজাজ দেখে ফারাজ আর প্রশ্ন করল না। আলমারি জামা কাপড় বের করে বিছানায় রেখে বলল, এসো পরিয়ে দিচ্ছি। কিন্তু সে বিছানা থেকে জামাটা ছো মেরে তুলে নিল, বলল, আমি একাই পরে নিচ্ছি। কথাটা বলেই সে পোশাক নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ল। ফারাজ কোমরে হাত দিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। ছেলেটার হলোটা কি? হঠাৎ এমন অদ্ভুত ব্যবহারের কারণটা ফারাজের ঠিক মাথায় খেলল না। ফারাজের মনে হচ্ছে যেন অন্য এক শেরকে দেখছে সে। পোশাক বদলে ওয়াশরুম থেকে বের হয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। চিরুনি চালিয়ে পরিপাটি করে চুল আঁচড়ালো সে, মুখে মাখলো ক্রিম, এরপর গলায় মোটা শিকলের মতো একটা চেন পরে নিল। অবশেষে চোখে কালো চশমাটা চাপিয়ে পকেটে হাত দিয়ে স্টাইলের সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। ফারাজ অবাক চোখে শুধু দেখে গেল ছেলের এই অদ্ভুত হিরো হিরো ভাবভঙ্গি ছিল। সে রুম থেকে বেরিয়ে হনহনিয়ে শানের রুমের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দেখা হয়ে গেল দাদি রাইমা খানের সাথে। তিনি আদরে গলায় জিজ্ঞেস করলেন, শের, কখন উঠলে দাদু?